ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, আমি দীপেন রয়েছে আপনাদের সঙ্গে। আজ গোটা দেশের 88টি লোকসভা কেন্দ্রের আসনের জন্য কিন্তু নির্বাচন হচ্ছে, তার মধ্যে একটি ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসন। আর এই মুহূর্তে আমরা দেখে নেব বিধায়ক শম্ভুলাল চাকমা, যিনি ওনার ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এই মুহূর্তে আমরা শুনে নেব। আপকি বার 400 পার এটা শুধু স্লোগান নয়, এটা নরেন্দ্র মোদীজি দ্বারা সারা ভারতবর্ষে যে বিকাশের যে একটা বিকাশযোগ্য বা কর্মযোগ্য সেটার একটা প্রতিফলন। তো জনগণের কথায় নরেন্দ্র মোদীজি এটা স্লোগানের রূপ দিয়েছেন। জনগণ চাইছেন এবার প্রত্যেকটা উন্নয়নের কাজ, বিরাসত থেকে সাংস্কৃতিক একটা যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের মধ্যে, তো সেই অনুযায়ী মানুষ চাইছেন এবার এই নরেন্দ্র মোদীজির যে সরকারটা রয়েছে, দুইবারের যে সরকারটা দেখেছে মানুষ, সেই সরকারকে আরো শক্তিশালী করার জন্য এবার 400 পার করে দেওয়ার সেই উদ্দেশ্যটাকে স্লোগানের রূপ দিয়ে আপকি বার 400 পারের স্লোগান দেওয়া হয়েছে। আপনারা শুনলেন বিধায়ক শম্ভুলাল চাকমা ওনার ভোটাধিকার প্রয়োগ করার পর কি বক্তব্য রেখেছেন। পাশাপাশি কমলপুর মহকুমার যে দুটো বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে বলে খবর, যদিও সেখানে ইভিএম বিকল হয়ে যাওয়ারও খবর উঠে আসে। চলুন আমরা একটু দেখে নিই সেখানকার খবর কেমন হচ্ছে, সেখানে ভোট গ্রহণ কেমন হচ্ছে, এবং পাশাপাশি কি বলছেন ভোটাররা, কি বলছেন পুরুষ ভোটাররা, কি বলছেন মহিলা ভোটাররা। ভোট ভালোই চলছে, শান্তিপূর্ণভাবে চলছে এবং শান্তি সম্প্রীতি ভোট এবং কেন্দ্রীয় সরকার নির্বাচনের ভোট এটা শান্তিভাবে চলছে। এই যে উৎসবে মেধাদের যে ভোট চলছে, আপনি রাজ্যের আপনি একজন ভোটার হয়ে কি প্রত্যাশা করেন, আশা করেন কেন্দ্রীয় সরকার, নতুন সরকার যে গঠন নিব, নতুন সরকার যাতে এলাকার সমস্যার সমাধান করতে পারে এটাই প্রধান, আর যাতে দ্রব্যমূল্যটা কিছুটা রোধ করে, একটু আশার বিভিন্ন উৎসবের মধ্যে ভোট চলছে, সবাই খুব আনন্দে সকাল থেকে না খাওয়া ছেড়ে বাড়ির কাজ কিছু করেছে, কিছু না রেখে চলে এসেছে, সব কিছু ভোটটা দিয়ে গিয়ে করবে। এবং সরকারের কাছে আমরা প্রত্যাশা রাখি আগামী দিন আমাদের যেন আরও ভালো কিছু প্রত্যাশা সরকারের কাছে আছে। সবাই যেন গরিব, বিশেষ করে গরিব মানুষদের জন্য সরকার ভালো চিন্তাধারা করে। আর মধ্যবিত্ত লোকেরা তো আজ চলছে, সরকারের কাছে প্রত্যাশা যারা গরিব মেহনতি লোকদের হয়ে কাজ করবে, আমরা সরকার যাতে তাদের পক্ষ নিয়ে কথাবার্তা বলে। আর আমরা চাইছি মহিলাদের জন্য আপনারা কি প্রত্যাশা করেন, কি আশা করেন? মহিলাদের জন্য আমরা আশা করি যে আমরা মহিলা যে স্বাধীনভাবে আজকে চলতে পারছি, সেরকম স্বাধীনভাবে যাতে চলতে পারি, রাস্তাঘাটেও নিশ্চিন্তভাবে চলতে পারি, রাত্র 12টা হোক 1টা হোক আমরা যাতে নিশ্চিন্ত কোনো বাড়িতে আসতে পারি, আমাদের যাতে কোনো ভিতরে কোনো ভয়ভীতি না থাকে। আর মহিলাদের জন্য কিছু যেরকম যে মহিলারা বাড়ি ঘরে কাজ সেরে সারাদিনে অবসর হওয়ার পরে চায় তারা ওরাও যেন কিছু একটা কাজ করতে পারে, হালকা ছোট ধরনের কিছু কাজকর্ম হলেও যেন মেয়েদের জন্য কিছু একটু জীবন জীবিকা অর্জন করতে পারে, স্বনির্ভর হতে পারে। সরকারের কাছে এটাই আবেদন। তবুও চাইছি সরকার আমাদের এই ভালো তো করবেই, আশা করি সরকারের কাছে এটা আশা। এবং এই ছোট ছোট মেয়েরা বা ছেলেরা রাস্তাঘাটে যখন রাস্তায় বের হয়, তারা যেন নিরাপদে বাড়িতে ঘরে বুঝতে। ভালো লাগছে, খুব ভোট দিয়ে আসে আজকে এই ভোটের সুবিধা আমাদের খুব ভালো লাগছে। ভোট দিয়ে ভোট কমপ্লিট। আচ্ছা, আপনারা কত নম্বর বুথে ভোট দিয়েছেন? 45 কত? 14। ইয়েস। আচ্ছা, এরপরে সকাল থেকে একদম সকাল থেকে প্রচুর ভিড়, আমরা 6টা থেকে লাইন। আচ্ছা, আপনারা দেখছিলেন কমলপুর মহকুমার ভোটাররা ওনাদের ভোট দান করার পর কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহ রায় এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছে। দেবজিৎ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন চলছে এই মুহূর্তে কমলপুর
বিধানসভা কমলপুর মহকুমার যে দুটো বিধানসভা রয়েছে সেখানকার ভোট গ্রহণ পর্ব? এখানে বেশ উৎসবে আমেজেই ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই প্রচুর লাইন। এখন লাইনটা একটু কম, যেহেতু দুপুর আর প্রচন্ড রৌদ্র তাপে মানুষ একটু মানে বিকালের অপেক্ষা করছে। 5টা 8টাতে মনে হয় প্রতিটা বুথে বুথে ভিড় আরো হবে। তবে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে সিপিএম এর প্রার্থীর পক্ষ থেকে বা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অনেক পুলিং স্টেশনে তাদের এজেন্ট দিতে পারেনি, দেয়নি, বা তারা কোনো বাধাপ্রাপ্ত হয়নি, এরকম কোনো অভিযোগ নেই আপাতত। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে তার ভোট চেয়ে তার মতো প্রার্থীদের ভোট দিয়ে গেছে। তবে ইভিএম বিকলের খবর রয়েছে কমলপুর মহকুমার। সেখানে কি ধরনের সমস্যা হয়েছিল ইভিএম এ এবং সেগুলো কতক্ষণ সময় লেগেছে সেগুলোকে রিপ্লেস করতে? 45 নং বিধানসভা কেন্দ্রের কমলপুর 45 নম্বর বিধানসভা কেন্দ্রের 14 নম্বর বুথে সকাল শুরুতেই ইভিএমটা নষ্ট ছিল। প্রায় 1.5 ঘন্টা ইভিএম সারাই করতে সময় নেয়। এই 1.5 ঘন্টা সময়ে অনেকে ভোট দিতে পারেনি, অনেকে অপেক্ষা করতে হয়েছিল সেখানে ভোট দেওয়ার জন্য। তারপরে মেকানিক্স এনে ইভিএমটা ঠিক করেছে। তো যতটুক জানতে পারা গেছে যে ইভিএম এর যে কানেকশনটা নাকি এখানে প্রিসাইডিং অফিসার সঠিকভাবে করতে পারেনি, যার ফলে দেবজিৎ, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে গোটা কমলপুর মহকুমা এই মুহূর্তে? পোলিং স্টেশনগুলোর ভেতরে এবং বাইরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছেন তো? খুব নিয়ম শৃঙ্খলা ভাবে ভোট দিচ্ছে, কারণ নিরাপত্তা বাহিনী ছিল জোরদার হাঁটাসাঁটু করা। প্রতিটা ভোট কেন্দ্রে বিএসএফ এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে টিএসআরও এখানে ভোট গ্রহণ কেন্দ্রে তার দায়িত্ব পালন করছেন। কিন্তু একদম ডিসিপ্লিন মাফিক ভোটারদের লাইন ধরে বিএসএফ এবং বিএসএফ এবং টিএসআরই তাদের সবকিছু মেনটেন করছে এবং বৃদ্ধ ভোটারদের নিয়ে একটা জায়গাতে বসা, তাদেরকে ভোট দান দেওয়া, এইসব বিএসএফ এর নিরাপত্তা কর্মীরাই করছে। এবং রাস্তায় বিএসএফ টিএসআর মোতায়েন করা আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ দেবজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য, আপডেট দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন কমলপুর মহকুমা থেকে আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহ রায় জানালেন এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ইভিএম বিকল হওয়ারও খবর ছিল, তবে পোলিং এজেন্ট বহু জায়গায় বিরোধীদের পোলিং এজেন্ট নেই, কিন্তু বাধাপ্রাপ্ত না হওয়া সত্ত্বেও পোলিং এজেন্ট নেই বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি। আসবো, আমাদের সঙ্গে আজ জুড়ে গেছেন এই মুহূর্তে কংগ্রেসের বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব, কংগ্রেস প্রবক্তা আমির হোসেন। আমির, স্বাগত আপনাকে। আর এর আগেই দুজন ছিলেন আমাদের সাথে, গৌতম মজুমদার এবং অরিন্দম ভট্টাচার্য। আমির, এই যে এক্ষুনি আমাদের কমলপুর মহকুমা থেকে যে খবর, মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সেখানে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে বহু পোলিং স্টেশনে বিরোধীদের এজেন্ট নেই এবং বলছে বাধাপ্রাপ্ত তেমন কোনো খবর নেই, কিন্তু এজেন্ট নেই। এটা কি কারণ হতে পারে? দেখুন, আমাদের কাছে গতকাল থেকে আপনার স্টুডিওতে আসা পর্যন্ত বহু পুলিং এজেন্ট যারা সম্ভাব্য আজকের দিনে এজেন্ট থাকার কথা ছিল, তাদেরকে নানাভাবে বাড়িতে গিয়ে ধমকানো হয়েছে। যারা পেরেছে প্রতিবাদ করতে, তারা প্রতিবাদ করা সত্ত্বেও তাদেরকে সেখানে যেতে দেয়নি। সেটা মনুবেলি থেকে শুরু করে কমলপুর, খোয়াই বলুন, সাবরুম বলুন, পাবিয়াছড়া বলুন, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নানা বিধানসভাগুলোর মধ্যে যারা আমাদের সম্ভাব্য আজকের দিনের পুলিং এজেন্ট থাকার কথা, তাদের বাড়িতে গিয়ে যারা বাড়িতে ছিল না তাদের মাতা পিতাকে মারধর করে তাদেরকে ধমকানো হয়েছে। আমি আপনাকে প্রমাণ দিতে পারবো আপনি যদি চান। আমাদের ত্রিপুরা যে পুলিশ পেজ, অফিসিয়াল পেজ থেকেও একটা শেয়ার করে জানানো হয়েছে যে সৌরভ চান্দা করে আমাদের একজন পুলিং, উনার বাড়িতে গিয়ে বিজেপি দলের একজন সেখানকার নেতৃত্ব, উনার নাম পার্থ পাল, উনি গিয়ে সেখানে বলে এসছেন যদি তোমাদের ছেলে আগামীকাল যদি পুলিং এজেন্ট হিসেবে থাকে তাহলে ওর একটা হাত কেটে দেও। ওর মা বাবাকে এইভাবে ধমকি এসছে। শেষে
সে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছে, ত্রিপুরা পুলিশ সেটাকে সিরিয়াস ভাবে নিয়েছে, তার বাড়িতেও গিয়েছে। কোথাকার ঘটনা সেটা? এটা হচ্ছে মনোবেলি। আপনি যদি চান, এটা আমার কথা নয়, আমাদের ত্রিপুরা পুলিশের পেজ থেকে এটা দিয়েছে, আমরা দেখে নেব। হ্যাঁ, এখানে লেখা আছে। ঠিক আছে, সে বলছে এইরকম শাসকের দুর্বৃত্তরা যেখানে নিজেদেরকে নেতা হিসাবে জাহির করে, অথচ রাতের অন্ধকারে গণতন্ত্রকে কিভাবে গলা টিপে হত্যা করা যায়, ভর দুপুরবেলা গণতন্ত্রকে রাজপথে কিভাবে হত্যা করা যায়, সেই পরিকল্পনা নিয়ে ইন্ডিয়া জোটের, বিশেষ করে আমাদের যারা পুলিং আজকের দিনে, তাদের বাড়ি ঘরে ঘরে গিয়ে তাদেরকে ধমকিয়েছে, তাদের পারিবারিক যে মাথা পিতার উপর আক্রমণ করেছে এবং নানাভাবে তাদেরকে সেখানে বাধাপ্রাপ্ত করেছে। এবং আসার পূর্বে আর যারা যখন ভোর 4টায়, ভোর 3:30টায়, 5টায় যারা যখন পুলিং স্টেশনে আসছিল, তাদেরকে সেখান থেকে বাধাপ্রাপ্ত করা হয়েছে। যারা পেরেছে কয়েকটা জায়গায় সেখানে গিয়েছে, বেশিরভাগ 90% জায়গার মধ্যে আমাদের পুলিং এজেন্ট যেতে পারেনি। ওরা যায়নি এমন না, ওদেরকে ঘর থেকে বেরোতে দেয়নি। এই হচ্ছে শাসকের বর্তমান পরিস্থিতি। আপনি আজকের দিনে যেটা বিজেপি চাইছে সেটা কি? সেটা চাইছে যে ক্যামেরার পিছনে আমরা সন্ত্রাসটা করব, যেটাকে আমরা সাইলেন্ট টেরর বলতে পারি। সেই জায়গায় আপনার প্রতিনিধি বলছেন যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সেই ক্ষেত্রে সমস্ত কৃতিত্ব যাবে নির্বাচক মণ্ডলীদের। নির্বাচক মণ্ডলীরা যখন উপলব্ধি করেছেন যে বর্তমান বিজেপির শাসনে শুধু আমার রাজ্যের মধ্যে নয়, গোটা ভারতবর্ষের মধ্যে নাগরিকদের ভোটাধিকারকে খুব সুচারুভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে, নাগরিকদের মৌলিক অধিকারগুলোকে দিন দিন খুন করা হচ্ছে, সেই জায়গায় নির্বাচক মণ্ডলীরা, রাজ্যের নির্বাচক মণ্ডলীরা, বিশেষ করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচক মণ্ডলীরা, তারা নিজেরাই বেরিয়ে এসছেন। রৌদ্রের প্রখর তাপ একদিকে, অন্যদিকে হচ্ছে শাসকের রক্তচক্ষু, উভয়কে উপেক্ষা করে আমরা সকাল থেকে দেখেছি প্রত্যেকটা বুথ সেন্টারের মধ্যে ভিড় লেগে আছে। তারা রৌদ্রের প্রখর তাপকে উপেক্ষা করে, শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের যে সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, সেটা প্রয়োগ করার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং ভোট দিচ্ছেন। সেই জায়গায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে শাসকের রক্তচক্ষুকে কিভাবে উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হয়, সেটা আমার রাজ্যের নির্বাচক মণ্ডলীরা গোটা দেশের মানুষকে জানান দিয়েছেন। তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গৌতমবাবু, এই যে আমরা সায়েন্টিফিক রেগিং শুনেছিলাম, বামফ্রন্ট আমলে প্রায় শুনতাম, বিরোধীরা অভিযোগ করতো, কংগ্রেস অভিযোগ করতো বামফ্রন্ট আমলে, এবং এখন শুনছি সাইলেন্ট টেরার। আমির হোসেন বললেন যে সাইলেন্ট টেরার বিহাইন্ড দ্য ক্যামেরা। এই নির্বাচনের এই সন্ত্রাসের চিত্র কি শুধু আমাদের দেশের এই প্রান্তেই থাকবে, নাকি এগুলো অন্য জায়গায়ও আছে? এটাই তো আমাদের সবচাইতে এটা সুন্দর একটা অভিজ্ঞতা নেওয়ার স্থান। কারণ আজকে যারা বলছেন, ওরা তখন বলছিলেন যে বামফ্রন্টের যেটা বলছিলেন যে সায়েন্টিফিক রেগিং। প্র্যাকটিক্যালি আমরা যদি এটাকে 80-র দশক থেকেই যদি ধরি, 80-র দশক থেকে রেগিংটা তারা কিভাবে করেছে। 6 মাস আগে ভোটার লিস্ট তৈরি করার সময় থেকে বামফ্রন্ট কাজ শুরু করত। ওরা এই যে বলতো যে আমরা একটা সংগঠিত দল, ক্যাডার বেস দল, এটার ক্যাডার বেস পলিসিটা শুরু থেকেই ভোটার লিস্টের থেকেই শুরু করত। 18-19 বছর হওয়ার আগে অনেককে ভোটার করে দিয়েছে, সেটা আমরা চোখের সামনে দেখেছি। তখন তো ম্যানুয়াল ছিল। যাই হোক, নির্বাচন কমিশন টিএন সেশন আসার পরে অনেকটা নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন কমিশন অনেক বেশি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। যারা টিএন সেশনের জমানাকে দেখেছি, যেমন এই যে ভোটার আই কার্ড যখন উনি বের করেছেন, এটা নিয়ে পত্রপত্রিকাতে সবাই পাগল বলেছে, ওনাকে পাগল বলেছে। আমরা যারা তখনও সমালোচনা করতাম যে উনি যেটা করেছেন সেটা হয়তো আজকে না হোক কালকে, ওনার যে এটিচিউডটা সঠিক ছিল। আজকে কিন্তু সেই এটিচিউডটা একদম আমরা পরিষ্কার হয়ে গেছি যে একটা পাক্কা এটিচিউড ছিল। উনি কত দূরদৃষ্টি সম্পন্ন লোক। আজকে যেই কথাটা কংগ্রেসরা বলছে যে সাইলেন্ট টেরার, এটা কত কি ধরনের ভাষা এটা? এই টেরোরিজম তো সবসময় ছিল। আচ্ছা, কংগ্রেসরা তখন প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যে বাধা দিয়েছে, কংগ্রেসরা প্রতিনিয়ত সিপিএম কে বলেছে, এই ধরনের আপনাদের টিভি চ্যানেল থেকে শুরু করে, যখন টিভি চ্যানেলের খুব বেশি প্রভাব ছিল না, প্রিন্ট মিডিয়াতে আমরা এগুলো দেখেছি। তাহলে এটা তো সবসময় চলছে। তখন সিপিএম করেছে, ভোটের আগের থেকে করেছে, ভোটের দিন করেছে। যেটা একটু আগে অরিন্দম দা যেটা বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে এজ এ সাধারণ ভোটার বা সাধারণ জনগণ হিসাবে, এই যে নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার একটা
লিস্ট থাকা, আমি যদি নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে, কারা পোলিং বুথে থাকবে, কারা প্রিসাইডিং হবে, এটা যদি 1 মাস 2 মাস আগে থেকে 6 মাস আগে থেকে আমরা নির্বাচন কমিশন করতে পারি, কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কারা কারা নির্বাচন এজেন্ট হবে ওইটা 1 মাস আগে কেন যাবে না নির্বাচন দপ্তরে? তাইলে যেটা দাদা বলেছেন আমার কাছে খুব ভালো লেগেছে, এজ এ সাধারণ নাগরিক হিসাবে এবং সুনাগরিক হিসাবে আমি বলবো যে ভারতবর্ষের আগামী দিনের ভোট পর্ব, আগামী দিনের এই যে এই বস্তা পচা কথাগুলো, কথা রেগিং, সন্ত্রাস, প্রহসন, এগুলো থেকে আমরাও কিন্তু সাধারণ লোক কিন্তু বেরিয়ে আসতে চায়। ওই যেটা আমি শুরুতেই বললাম যে 80% জনগণ কিন্তু সাধারণভাবে চলতে চায়, ওরা একটা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে ভারতবর্ষের সংসদে নিয়ে বসাবে। ত্রিপুরা রাজ্যের 40 লক্ষের প্রতিনিধি মাত্র 2 জন, তাহলে ওই 2 জন লোককে কেন আমরা মানে সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে ওদেরকে নিয়ে দেব না, এবং ত্রিপুরা রাজ্যের উন্নয়ন কল্পে কেন ওরা কাজ করবে না? কেন সারাদিন শুধু এই সেই কথাগুলো? আমরা যদি আমাকেই বারবার বলছি যে 40 বছর ধরে একই কথা শুনছি, তাহলে কেন এটা পরিবর্তন হবে না? তার পরিবর্তনের একটা জায়গা আজকের দিনে নির্বাচন কমিশন করছে, সেটাও কিন্তু আমরা পরিষ্কার। এবং রিসেন্টলি আমি আরেকটা জিনিস দেখেছিলাম যে ইলেকশন কমিশনের থেকে ক্লাস 9 থেকে প্রত্যেকটা স্কুলে বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে যে আগামী দিনের সুনাগরিক এবং ভোটার হওয়ার জন্য তোমার কি কি কর্তব্য, কিভাবে তুমি তোমার প্রতিনিধিকে পাঠাবে। তার মানে কি 8, 9 থেকে 10 থেকে 11 থেকে যখন তৈরি হচ্ছে ভোটাররা, হয়তো আজকে না হোক, ওই যেটা বলছিলাম টিএন সেশন আজকে থেকে 20 বছর আগে 30 বছর আগে যেটা করেছে, এরা যখন অ্যাওয়ার হবে, এরা যখন কেন ভোট দিচ্ছি সেটা হবে, তখন এই সব কথাগুলো কিন্তু আর আসবে না, কারণ ভোটাররা সুনাগরিক হতে হবে। ওকে, আমরা একটু এই জায়গাটায় দেখে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। চলুন এই মুহূর্তে ওনার কি বক্তব্য, ভোট গ্রহণ যখন প্রায় শেষের পথে 3টে বাজে, উনি কি বলছেন চলুন একটু শুনে নিই আমরা। अभी 11 बजे का रिपोर्ट के हिसाब से 36.42% हमारा वोटिंग हो चुका है। अभी तक लॉ एंड ऑर्डर वगैरह भी अंडर कंट्रोल में है, देयर इज नो कंप्लेंट फ्रॉम एनीवेयर। अभी अच्छे से चल रहा हूँ, हमने इसका रिव्यू कर रहा हूँ हमारा कंट्रोल रूम से, जहाँ पे भी प्रॉब्लम हो रहा है वहाँ पे हमने इमीडिएटली रिजोल्व कर रहे हैं, लेकिन अभी तक कोई भी कंप्लेंट कहीं से भी नहीं मिला। सुबह ईवीएम रिलेटेड 2-3 इश्यूज हो गए थे, वो सारा रिजोल्व हो गया है। अभी ईवीएम भी बहुत अच्छे से चल रहा है, वोटिंग बहुत अच्छे से चल रहा है। सर, रायमा वैली में एक प्रॉब्लम हुआ था, उसका क्या सोल्यूशन हो गया? रायमा वैली 44/5 पोलिंग बूथ में इन लोगों ने डेवलपमेंटल इशू खड़ा कर बॉयकॉट किया है, तो वहाँ पे हमने पूरा फोर्स और मेरा एडिशनल वीडियो डीसी सारे लोग वहाँ पे है, इन लोगों से बात कर रहा हूँ। और इनका एक इशू था रोड का इशू, मैंने जितने भी खबर लिया है, ये रोड का ऑलरेडी पीडब्ल्यूडी का एस्टिमेट होकर इसका वर्ल्ड बैंक प्रोजेक्ट में दिया हुआ है। ये मैंने खुद उनका लीडर लोगों से बात भी किए थे, बट वो मानने के लिए तैयार नहीं है। तो हमने ये इंश्योर करेंगे जो भी आगे आकर वोट करना चाहते हैं उनका। আপনারা শুনলেন পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার কি বলছিলেন। যদি উনি বলছিলেন 11টা অবধি ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই, কোনো ধরনের অভিযোগ ওনাদের কাছে জমা পড়েনি কোনো রাজনৈতিক দল থেকেই, এবং ইভিএম বিকলের কিছু খবর ওনাদের কাছে ছিল, এবং রাইমা ভ্যালির যে ভোট বয়কট করা হয়েছিল সেই বিষয় নিয়ে ওনাদের কাছে সেই খবর যায় এবং ওনাদের দল সেখানে যায়, রাইমা ভ্যালিতে যায় বলে উনি জানিয়েছেন। সকাল 11টা অবধি এই রিপোর্ট যেটা দিয়েছেন রিটার্নিং অফিসার। এরপর কি হয়, আপডেট কি হয়, আমরা অবশ্যই চেষ্টা করব জানতে। ওকে, আমরা যেটা বলছিলাম, যে আলোচনা করছিলাম সায়েন্টিফিক রিগিং এবং সাইলেন্ট টেরার। অরিন্দম বাবু, আমরা নতুনভাবে শুনতে পাচ্ছি বিহাইন্ড দ্য ক্যামেরা সাইলেন্ট টেরার, এটা কি, এগুলো কি আগামী দিন এস্টাবলিশ হয়ে যাবে? দেখো দিবেন, একটা কথা ঠিক যে তুমি আগে বলছিলে এই শব্দটা মূলত সায়েন্টিফিক রিগিং শব্দটা প্রথম প্রচলন করেছেন হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একটা সময় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর রায় মহোদয়। তো উনিও সায়েন্টিফিক রিগিং বা উনি এবং ওনার পরে যারা এসছেন সায়েন্টিফিক রিগিং কি বলতে কি বোঝায় সেটা সেই অর্থে ডিফাইন করার চেষ্টা করেনি, কিন্তু আমরা নির্যাস যেটা পেয়েছি সেটা হচ্ছে মজুমদার সাহেব যে কথা বলার চেষ্টা করছিলেন যে 1 মাস 2 মাস বা 6 মাস আগে থেকে ভোটার তালিকা থেকেই শুরু হতো ওদের তথাকথিত কারচুপির প্রথম পদক্ষেপ, মানে লেফট ভোটার, ডেড ভোটার, নতুন ভোটার,
এইগুলোকে তালিকা মানে একদম ছাড়াই বাছাই করা, কার বাড়িতে ভোটার নেই বাইরে পড়ছে, কার বাড়িতে একজন মারা গেছেন, তো এটা একটা সিনক্রোনাইজড এবং একটা অর্কেস্ট্রাড আওয়াজ ছিল যে এই পশ্চিমবাংলা এবং ত্রিপুরা এই দুটো জায়গাতেই মূলত এই শব্দটা ব্যবহৃত হতো সায়েন্টিফিক রিডিং, যে বামেরা বছরের পর বছর নির্বাচনগুলোতে জয়ী হয়ে আসছে এই একটাই পদ্ধতি সায়েন্টিফিক রিডিং এর মাধ্যমে। তো গল্পটা এরকম দাঁড়ায় যে একটা জিনিস বোঝা যেত, পশ্চিমবাংলায় টানা 35 বছর, ত্রিপুরায় প্রথম 10 তারপরে 25, তাহলে 25 আর 10-এ 35, এইভাবে টানা গোটা দেশে কিন্তু আর কোন রাজ্যে বিধানসভাগুলোতে কেউ জয়ী হতে পারে। তো যখন আমার কাছে আর কোনো ব্যাখ্যা নেই, তখন একটা তো কিছু দাঁড় করাতে হবে জনগণকে বোঝানোর জন্য যে আমি অ্যাকচুয়ালি আই এম নট আন্ডার, আমি পারছি না এরকম না। ব্যাপারটা হচ্ছে আমার উপরে এরা কাজ করছে এই পদ্ধতিগুলো নিচ্ছে, তাই জন্য আমি বারবার হেরে যাচ্ছি। তো বেসিক্যালি এখনো আমি বলবো যে এখন যেটা আলী সাহেব বলার চেষ্টা করেছেন, এইটা আমি কি বলে সাইলেন্ট টেরার বলবো না, আমি বলবো যদি এটা সত্যি হয় তাহলে বলবো এটাও একটা সায়েন্টিফিক রিডিং। আগের দিন গিয়ে বা 3 দিন আগে আমি বলে এলাম বাবু তুমি যেও না, আপনারা যাবেন না, হয়ে গেল, ঝামেলা শেষ। এবার প্রশাসন বলছে শান্তিপূর্ণ ভোট, সত্যিই তো শান্তিপূর্ণ ভোট। এবং এটা তো সত্যি কথা যে পশ্চিম আসনে লোকসভা নির্বাচনে মানে এবার 24-এর লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে 19 তারিখে যে ভোট হয়েছে, কোথাও কোনো সিরিয়াস টাইপ অফ ভায়োলেন্স হয়েছে না, কোনো সংঘর্ষের খবর নেই, একজন আহত হয়েছে তার কোনো খবর নেই, পুলিশ কোথাও মানে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। আজকের দিনটা বাদ দিলে সেটা আমরা জেনে নেবো যে কেন হয়েছে, আদারওয়াইজ তো পিসফুল, কোনো সংঘর্ষ নেই, কোথাও কিছু নেই। কিন্তু আলী সাহেবরা যেটা বলার চেষ্টা করছেন যে আমরা প্রচুর বুথে পোলিং এজেন্ট দিতে পারেন। এখন এবার বিশ্লেষণ করতে হবে যে আদৌ পোলিং এজেন্ট দেওয়ার জায়গায় ওরা ছিল কিনা, আছে কিনা। কারণ এটা ঘটনা ত্রিপুরা রাজ্যে 93 এর পর থেকে কিন্তু বহু বুথে দেখা গেছে কংগ্রেস, তখন বিজেপি সেই অর্থে সামান্য একটা তখন বিরোধী আসলে কংগ্রেস ছিল, কংগ্রেস কিন্তু সব জায়গায় বুথে, সেটাই প্রশ্ন যে তখন কি বিরোধী আসলে কংগ্রেসরা সব আসনে দিত কি, সেটা দিতে পারেনি, বেসিক্যালি দিতে পারেনি, কারণ সাংগঠনিক শক্তি সেই জায়গায় ছিল না। আজকে আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে সিপিআইএম হোক আর কংগ্রেস হোক, গোটা রাজ্যে সমানভাবে প্রত্যেকটা বুথে পোলিং এজেন্ট দেওয়ার মতো জায়গায় সিপিএম বা কংগ্রেসও নেই, এইটুকু আমি বলে দিতে পারি। কেউ যদি বলে আমি কোনো পার্সিয়ালিটি বা কোনো রাজনৈতিক মতের পক্ষে আমি বলছি, সেটা ওদের বিষয়, কিন্তু আমি এটা 100% জেনি এটা হয়ে থাকে। সরকারে যখন যে দল বা সংগঠন থাকে না, সেই দল বা সংগঠনের সেই যে সরকারে থাকাকালীন সময় যে তার যে শক্তি, সেই শক্তিটা কিন্তু অতটা ধরে রাখা যায় না, কিছুটা হলেও ইরোড হয়। আর ইরোড হলে মানেই হচ্ছে গিয়ে তোমার বুথে সব বুথে দেওয়া যাবে, এটা কখনো সম্ভব না, 1 নম্বর কথা। আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে একটুক্ষণ আগে তোমাদের স্টুডিওতে যে একটা কথা হচ্ছিল আমি শুনছিলাম, একজন পার্টিসিপেন্ট বলার চেষ্টা করছিল যে প্ল্যান বি থাকে না কেন, এই যে একজনের বাড়িতে আক্রমণ হলো, তার বাড়িঘর ভেঙে দেওয়া হলো, কেন সে একা ছিল, কেন তার সঙ্গে আরো 20-25 জন থাকলো না তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমি বলবো এইটা সমাধানের পথ নয়, কারণ এটা যদি হয়, এই প্রতিরোধটা যদি হয়, তাহলে কিন্তু এই কি বলে ওটাকে শান্তিপূর্ণ প্রক্রিয়াটা কিন্তু থাকবে না। তো এই জায়গায় যার ভূমিকা নেওয়ার কথা সেটা হচ্ছে প্রশাসন। প্রশাসন যদি ঠিকঠাক যে জায়গায় ভূমিকাটা নেয়, তাহলে আমার মনে হয় এই যারাই যখন যেখানে বিরোধী থাকুক না কেন, তারা কিন্তু এই জায়গাটাতে নিশ্চিত হতে পারবে এবং তখন আর এই ধরনের মানে অভিযোগ তোলার কোনো সুযোগ থাকবে না। প্রশাসনের প্রশ্ন যদি তুমি বলো, তাহলে আমি এক্ষুনি যে আরো সাহেব যে বিবৃতিটা দিচ্ছিলেন তাতে আমি যেটা দেখছিলাম যে উনি একটা জিনিসকে আন্ডারমাইন করার চেষ্টা করেছেন। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অঢেল পয়সা আশ্চর্যযোগ্য, এত লক্ষ লক্ষ টাকা খরচা, কিন্তু ইভিএম মেশিনের প্রশ্নে উনি কিন্তু খুব ছোট করে বোঝানোর চেষ্টা করছিলেন যে এটা মাইনর ইস্যু, দিস ইজ নট এ মাইনর ইস্যু। গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যে এটা মাইনর ইস্যু নয়, এটা যথেষ্ট মেজর ইস্যু, এবং দিনের পর দিন আমরা দেখছি যে এটা বাড়ছে। তুমি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখো, আমি বলে যাচ্ছি আজকে স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখো যে আজকে গোটা মানে পূর্ব আসনে যে ভোট শুরু হয়েছে 7টা থেকে, টোটাল কটা বুথ আর কটা বুথে সকাল 7টা থেকে টানা চলছে, আর কটা বুথে 8টা 9টা 10টা এই সময় পোলিং শুরু। ঠিক একদম এই ইভিএম বিকল হওয়াটা একটা বিরাট বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আমি তোমাকে আরেকটা কথা বলবো, আমি মজুমদার সাহেবের কথায় আসছি, সেটা হচ্ছে দেখো এই যে পোল ভায়োলেন্স, সায়েন্টিফিক রিডিং বা ওনার কথা অনুযায়ী সাইলেন্ট টেরার, এই বিষয়গুলো কিন্তু খুব মজার বিষয়। সেশনের কথা বলছিলেন বলে বলছি,
যে সেশন সাহেব যে স্বপ্নটা দেখেছিলেন আজকে ভোটার এই আই কার্ডটা কিন্তু আমাদের এখন মাস্ট, আমরা সবাই দেখাই। আর তখন কিন্তু সবাই ক্যাকাফুনি হয়েছিল যে ভোটার আই কার্ড, বন্যা হয়ে গেলে ভোটার আই কার্ড কোথায় ভেসে যাবে, কে কে ধরে রাখবে, আমরা সবাই বলেছি, মানে ভাবনা ছিল এটা, কিন্তু বাস্তব এটা হয়েছে। তো সেশনের এই যে স্বপ্ন আর আমাদের এই যে সায়েন্টিফিক রিগিং বা বিহাইন্ড দ্য ক্যামেরা টেরার, এই জায়গাগুলো কিন্তু আজকে আর নেই। সব থেকে বড় রাজ্য ছিল বিহার, যেখানে নির্বাচন মানেই হচ্ছে সন্ত্রাস, নির্বাচন মানেই হচ্ছে রিগিং। আজকে বিহারে শান্তিপূর্ণ ভোট হয়, শুধু আমরা পশ্চিমবাংলায় ত্রিপুরায় আমরা এখনো পিছিয়ে আছি। আসাম একটু জুড়ে দিতে পারি, আমাদের আসাম একটু রয়েছে। আমি একটা কথা বলি জাস্ট দাদার কথা রেফারেন্সে, এই যে নির্বাচনের আগে অন্তত এক সপ্তাহ আগে কতগুলো খুন হতো, কতগুলো সন্ত্রাস হতো, কতগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো। আজকে মানে 23-এর নির্বাচনের 8টাতে বিধানসভা নির্বাচন বা বর্তমান যে ইলেকশন হচ্ছে, কয়টা ইনসিডেন্ট হয়েছে? ওকে, আমার মনে হয় না, হাতে গোনা কয়েকটা। আমি বিভিন্ন পত্রিকা দেখেছি, কখনো তেমন বেশি কিছু আমি এখনো পর্যন্ত শো করতে পারিনি। তার মানে আগে কি পরিমাণে হতো, তার মানে একটা পজিটিভ সাইন চলছে এবং আগামী দিনে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আমি হলপ করে বলে যাচ্ছি, হয়তো আমরা দেখবো না। আজকে যেমন টিএন সেশন দেখেনি, আজকে থেকে 10-15 বছর পরে ত্রিপুরা রাজ্যের বুকে কোন রকমের এই ধরনের সন্ত্রাস ইলেকশন হবে না। ইলেকশনের মতো হবে, মানুষ এসে তার ভোটাধিকার ঠিক। তাহলে এখানে কি এটা কি বিরোধী শূন্য হয়ে যাওয়ারও একটি বিরোধী শূন্য হবে না, মানে প্রকৃত ভোট হবে। নিউ জেনারেশন ওই ধরনের ভোটার নিজেদেরকে তৈরি করবে এবং যে এইমগুলো ভারতবর্ষ বর্তমান রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে চলছে, সেই এইমটা সাকসেস হবে। তখন অটোমেটিক্যালি ভোটাররাও শিক্ষিত হবে। আমি যে কথাটা আগে বলেছি, ভোটার শিক্ষিত হবে, দেশ শিক্ষিত হবে, গণতন্ত্র শিক্ষিত হবে। শিক্ষিত গণতন্ত্রের দরকার, যেটা বিবেকানন্দ শুরুতে বলেছিলেন। তো শিক্ষিত গণতন্ত্র হবে, এই আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে। ওকে, আমরা আপনাদের দর্শক বন্ধুরা আপনাদের বলেছিলাম যে রায়বারেলিতে যে ভোট বয়কট হয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে যেখানে রিটার্নিং অফিসার বলছিলেন যে দল গেছে, আপনাদের জানি রাখি রায়বারেলির এই ভোট বয়কট কিন্তু একমাত্র নিউজ ভ্যানগার্ডই কিন্তু সম্প্রচার করেছে সবার আগে, এবং সেখানের এই নিউজ ভ্যানগার্ডের খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু রিটার্নিং অফিসার নির্বাচন দপ্তর থেকে কিন্তু প্রম্পট অ্যাকশন নেওয়া হয়েছে। আমরা রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের বিভিন্ন প্রান্তের যে ভোট গ্রহণের চিত্র আপনাদের সামনে তুলে ধরছিলাম দর্শক বন্ধুরা। এই মুহূর্তে চলুন একটু ব্যতিক্রমী চিত্র আপনাদের সামনে তুলে ধরি। আমরা যখন গোটা রাজ্যের দিকে চোখ রেখেছি, এই মুহূর্তে চোখ রাখবো করবুক বিধানসভা কেন্দ্রের দিকে। পূর্ব ত্রিপুরা আসনে আজকে যে ভোট গ্রহণ চলছে 43 করবুক বিধানসভা কেন্দ্রের 13 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র মুখছড়ি এডিসি ভিলেজে। সেখানে ভোটের মেশিন অবশ্যই নষ্ট হয়ে যায় 10টা নাগাদ, প্রায় 2 ঘন্টা চলে যাওয়ার পর, 2-2.5 ঘন্টা চলে যাওয়ার পর ভোট সেই মেশিনকে রিপ্লেস করা হয়। তো এখন পর্যন্ত ওই জায়গাতে খোঁজ নিয়ে দেখা যায় যে ভোট গ্রহণ চলছে। তবে 43-এর 12 নম্বর ভোট কেন্দ্রে নৌকাতে চড়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিলেন ডুম্বুর এলাকার ভোটাররা। খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আমরা যখন একদিকে কথা বলছি প্রখর তাপ, প্রখর রৌদ্র, যখন আমরা গাড়িতে চড়ে মানুষ হাঁসফাঁস করছে ভোটের লাইনে দাঁড়িয়ে, দেখুন একটি মনোরম দৃশ্য এই মুহূর্তে, একটি ভিন্ন চিত্র আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখছেন। করবুক বিধানসভার অন্তর্গত 12 নম্বর যে ভোট রয়েছে, সেখানে ভোটাররা, ডুম্বুর এলাকার ভোটাররা নৌকায় চড়ে কিন্তু ভোট দিতে যাচ্ছেন। কি বলছে ভোটাররা, চলুন আমরা শুনে নিই সেখানকার। ভোট 4টার সময়? নাই 10টার সময় আছে। এখনো ভোট দিতে পারতেছ না? না। কি শুনছে এখানে? মেশিন সাউন্ড নাই কেন? সাউন্ড নাই। ঠিক আছে। 7টা থেকে 7:20 টোটাল ভোটার কত আছে আপনার এখানে? 752। কত টাকা কাস্টম হয়েছে? 247। তারপরে মেশিন নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। এখন মেশিনের প্রবলেম কি জানেন আপনারা? না। এখনো পর্যন্ত মেশিন সারাই করার জন্য ইঞ্জিনিয়ার কল করা হয়েছে নাকি? হ্যাঁ, করা হয়েছে। সেক্টর অফিসে জানানো হয়েছে। এখন মেশিন পুরো ফাংশনাল বদ্ধ? পুরো মানে বিপ শব্দ হয় না আর কি। কতক্ষণ ধরে বদ্ধ? 5 মিনিট। আপনার নামটা? চন্দ্র দাস। এখন ভোট দিতে পারতেছেন না? মেশিন নষ্ট হলে কেন দিতে পারি? কতক্ষণ ধরে মেশিন নষ্ট? তোমরা কতক্ষণ হয়েছে লাইনে?
লাইনটা এখানে দেরি হয়েছে এখন কি মেশিন নষ্ট কন্ট্রাস্ট MP election Grenang Parawa jung vote like tung wo kita oke tini na pui lama bo Grenang Parawa polling station ting maye vote center maye আপনারা দেখছিলেন করবুক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন পোলিং স্টেশনে ভোটাররা ভোট দিচ্ছেন। সেখানে যেমনটা বলছিলাম, যেমনটা আপনারা দেখছেন, নৌকা চড়েও কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছেন এই গরম বা এই প্রচণ্ড তাপকে উপেক্ষা করে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি আমরা নেব। বিরতির পর আরও অনেক খবর রয়েছে নিউজ ভ্যানগার্ডের এই চ্যানেলে, আপনারা অবশ্যই দেখতে পাবেন, কারণ পূর্ব ত্রিপুরা আসনের সব খবরের দিকে আমরা চোখ রাখছি। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।